ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধের ইতিহাস যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে স্বাধীনতা যুদ্ধকে, বাংলাদেশের যে ৭১-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধকে তারা দেখছে তাদের পাকিস্তান বিরোধী যুদ্ধ হিসেবে, এবং পাকিস্তান দেখছে তারা ভারত বিরোধী যুদ্ধ হিসেবে। তো এখানে জয়লাভ করেছে ভারত। সচরাচর তারা বলতেছে, ভারত বলতেছে যে আমরা জয়লাভ করছি, কিন্তু বাংলাদেশের কথা কেউ বলে না। আমাদের বাংলাদেশের যে রাজনীতি, এখানে আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা দেখতে পাচ্ছি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। যদি স্বাধীনতার পক্ষে কথা বলছি তাহলে আমরা হয়ে যাচ্ছি ভারতের পক্ষের মানুষ, আর যদি স্বাধীনতার বিপক্ষে কথা বলছি তাহলে হয়ে যাচ্ছি আমরা পাকিস্তানি পক্ষের মানুষ। এখানে এই দুটি দলে বিভক্ত হয়ে আমরা আমাদের দেশের কথা কেউ বলতেছি না। আমাদের দেশের যে দেশের প্রীতি, বাংলাদেশ প্রীতি, সেটা আমাদের মধ্যে নেই। আমরা যখন যারা ক্ষমতায় আসতেছি তারা তখন সেটাকে সাপোর্ট করতেছি। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে গ্রামে গঞ্জে গেলে, গ্রামে গঞ্জে যদি আপনারা খবর নেন যে স্বাধীনতা দিবস আমাদেরকে পালন করতে দেওয়া হচ্ছে না। অত্যন্ত দুঃখের বিষয়। কেন? যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাহলে এখন কি তাহলে পাকিস্তানি প্রেতাত্মা যারা আছে তারা এই দেশ পরিচালনা করতেছে? বাংলাদেশি হিসেবে আমরা তাই কেউ না। বাংলাদেশের পক্ষে আমরা কথা বলার কেউ নেই। এটাই বর্তমানে আমাদের রাজনীতির প্রেক্ষাপট এই বাংলাদেশে। আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখলেন বিপিএল-এ, আমরা এবারে কয়েকটা উদাহরণ দিয়ে আসি যে বিপিএল-এ আমরা দেখলাম যে পাকিস্তান থেকে আমরা গায়ক ভাড়া করে নিয়ে আসলাম, সঙ্গীত শিল্পী। আওয়ামী লীগের আমলে দেখছিলাম কি ভারতের থেকে আমরা সঙ্গীত শিল্পী নিয়ে আসছি, কিন্তু বাংলাদেশে কি আমাদের সঙ্গীত শিল্পী নেই? বড় বড় সঙ্গীত শিল্পী আছে। তাদেরকে আমরা কি করছি? যখন যে দল ক্ষমতায় আসছে তাদেরকে আমরা কিছু কিছু সঙ্গীত শিল্পীকে আমরা কালো তালিকাভুক্ত করছি। এটা কেন? তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা নেই? বাংলাদেশের পক্ষে আমরা কথা বলতে পারবো না? বাংলাদেশের পক্ষে কথা বলার কেউ নেই? এটাই আমাদের রাজনীতি। তো আমরা আজকে সমতা পার্টি চাচ্ছি যে আমাদের চাওয়াটা হচ্ছে এই সমতা পার্টি আমরা প্রতিষ্ঠাই করেছি যে এইরকম হানাহানি রাজনীতি আমরা দেখতে চাই না বাংলাদেশে। এইরকম হানাহানি রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা চাই একটি সুস্থ রাজনীতি এই বাংলাদেশে। আজকে আমি ক্ষমতায় যাচ্ছি, যাওয়ার পরে দেশের কোনো খবর নাই। আমার প্রতিপক্ষকে কিভাবে আমি ঘায়েল করবো সেটাই আমার মূল লক্ষ্য, এছাড়া অন্য কিছু হচ্ছে না। তাই আমি বলতে চাই, আমরা চাই সুস্থ রাজনীতি। সবাই রাজনীতি করবে, সব দল অংশগ্রহণ করবে, সব দলের অংশগ্রহণে আমরা নির্বাচন করব এবং সুন্দর একটি দেশ গড়ে তুলব। এটাই আমাদের সমতা পার্টির লক্ষ্য এবং সমতা পার্টির চাওয়া। এখন এই আহ্বান জানিয়ে, এবং আমি আবার বলছি যে এই ২৫শে মার্চে ২৫শে রাতে যে গণহত্যা হয়েছে সেটার আমরা পূর্ণাঙ্গ তালিকা একটা চাই। কে করবে? সরকারের পক্ষ থেকে আমরা এটা করতে চাই, বলতে চাচ্ছি যে পূর্ণাঙ্গ একটা তালিকা আমরা ঘোষণা করতে হবে যে কতজন আজকে এই কালো রাত্রে হত্যা হয়েছে, গুম হয়েছে। আমরা শুনেছি, আমরা দেখি নাই। আমরা এই বয়সের জেনারেশন আমরা দেখে নাই যে গণহত্যা কি বা কিভাবে স্বাধীন হয়েছে সেটা দেখে নাই, আমরা পড়েছি। তো এটার জন্য আমরা আজকের জেনারেশনের আমরা দাবি রাখতেছি যে এটা তালিকা আমরা একটা চাই। এবং আমরা শুনেছি যে এখানে একজন রিক্সাওয়ালা তাদের কাছ থেকে ক্ষমা পায়নি এই রাতে,
একটা কুকুর পর্যন্ত ক্ষমতায় নেই, তাদের কুকুরটাকেও গুলি করা হয়েছে সেই রাতে। তো যাই হোক, আমি বেশি কিছু আর বলবো না, অনেকেই বক্তা আছেন তারা বলবেন, তাদের কাছ থেকে আমরা ভালো ভালো বক্তব্য শুনবো। এখানে আমার বক্তব্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। এখানে দীর্ঘ মুক্তিযোদ্ধা আছে, তাদের বক্তব্য শুনবো, তাদের কাছ থেকেই আমরা আজকে আমাদের স্বাধীনতা দিবসের কথা শুনবো। এই কথা শোনার জন্যই আমি আসলে এখানে আসছি, আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গণেশ চন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্রিন পার্টির সভাপতি রাজু আহমেদ খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐক্য পার্টির সভাপতি আব্দুর রহিম চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা এ মুকুল। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই বিশিষ্ট ব্যক্তিদের মুখে মহান স্বাধীনতার কথা শুনব। এখন আমাদের মাঝে সংক্ষেপে কথা বলবেন শামসুদ্দিন আহমেদ রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি রাহমাতাল লিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমতা পার্টি কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে 26শে মার্চ উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি হানিফ বাংলাদেশী এবং বাংলাদেশের বিভিন্ন পার্টির সম্মানিত নেতৃবৃন্দ এবং সমতা পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 25শে মার্চ কালো রাত্রি হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। এই রাত্রে পাকিস্তানিরা এদেশের পান দোকান এবং এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল তার ইতিহাস আমরা জানতে পারি এবং কি দেখেছি এক বিভীষিকাময় পরিবেশ। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তান হানাদার বাহিনী 25শে মার্চ কালো রাত্রি সৃষ্টি করেছে, কিন্তু এই 54 বছরেও সেই 25শে মার্চের কালো রাত্রির দিন আমাদের জীবন থেকে এখনো শেষ হয়নি। 54 বছরে এই দেশে যারা ক্ষমতায় এসেছেন শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু 54 বছরে যারা এসেছে তারা ভারতীয় আধিপত্যবাদকে এদেশে প্রতিষ্ঠা করেছে। ভারতের মদত পুষ্ট হয়ে যারা এদেশে ক্ষমতায় এসেছে, মোদী এবং গোপীনাথ আদিত্যের মদত পুষ্ট এদেশের রাজনীতিবিদেরা এদেশের মানুষকে সেই ন্যায় ন্যায্যতার কথা বলে জুলুম অত্যাচারের কথা বলেছিল, কিন্তু এদেশের মানুষ জুলুম অত্যাচার থেকে নিষ্কৃতি পায় নাই। এখনো চলছে 25শে মাসের কালো রাত্রি। কারণ আমরা দেখেছিলাম এই 16 বছর আমরা কি দেখেছি, আমরা খুন, গুম, হত্যা, নির্যাতন, বিভিন্ন মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে নিয়মকে জাতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া, এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার অধিকার কখনো প্রতিষ্ঠিত হয় নাই। আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গিয়েছে ফুটবল টিম, কিন্তু ভারতীয় দাদাবাবুরা আমাদের ফুটবল টিমের উপর কি অন্যায় বিচার করেছে আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা ভারত সরকারের প্রধানমন্ত্রী মোদী, সেই কসাই মোদী নামে পরিচিত, এবং গোপীনাথ আদিত্য আর সেই ইন্ডিয়ার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে বাংলাদেশে কে নাকি আক্রমণ করবে। আরে আমরা 25শে মার্চ কালো রাত্রি অতিবাহিত করে 26শে মার্চ এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা এদেশকে স্বাধীনতা অর্জন করেছে আমরা আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে। আমরা তো ক্ষুব্ধ জাতি নয় যে আপনারা কথায় কথায় আমাদেরকে আক্রমণ করবেন, কথায় কথায় আমাদেরকে জুলুম অত্যাচার করবেন। আপনাদের দিন শেষ হয়েছে, আপনাদের দালাল শ্রেণীর শাসকদেরকে দিয়ে এদেশের মানুষকে তো আপনারা যে শোষণ করেছেন, এই শোষণের দিন শেষ। 24শে গণ অভ্যুত্থানে অর্জিত এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে অর্জন করেছে এবং 69-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, 90-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, 11-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন। 24শে গণ অভ্যুত্থানকে আমরা আশা করি ব্যর্থ হবে না। কারণ যখন এদেশের শোষণ জুলুম অত্যাচার নির্যাতন মাত্রা ছাড়া দিয়ে ওঠে, তখন এদের কৃষক শ্রমিক
শ্রমিক মেহনতি জনতা তাদের বুকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করে যে স্বপ্ন দেখে মানুষকে রক্ষা করবে, তারা হলেন পাহারাদার সেবক। কিন্তু আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যারা ক্ষমতায় থাকবেন, শাসন করবেন, তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করবেন। কিন্তু দিতে চাই এদেশে একটি সুষম ন্যায্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কারণ জুলুম অত্যাচারের দোহাই দিয়ে এদেশের দীর্ঘ 16 বছর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কল কারখানাকে ধ্বংস করা হয়েছে এবং অনেক একটি অন্যায় অবিচার করা হয়েছে। আমরা তাই অনতিবিলম্বে বলতে চাই 24-এর গণঅভ্যুত্থানে অর্জিত হয়েছে সত্যি, কিন্তু রাজনৈতিক দোহাই দিয়ে যে সকল মামলা হামলা প্রত্যাহার করা হচ্ছে আমরা এখনো দেখতেছি। এই যে কর্মের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ডক্টর রফিকুল আমিন, তার প্রতিষ্ঠানকে তার স্ত্রী যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তার মামলা এখনো প্রত্যাহার করা হয় নাই। কথিত স্বৈরাচার হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে, কিন্তু তার ফরমাইশি কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এখনো বহাল তবিয়তে আছে। যদি অর্জিত সরকার প্রতিষ্ঠিত হয় আমরা দেখতেছি রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হচ্ছে, যেমন শামীম ইস্কান্দার, সাইদ ইস্কান্দার, জাতীয় পার্টি, জামাত, বিএনপি, তাদের মামলা প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু তারা জুলুম অত্যাচার মজলুমের শিকার হয়েছে, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, যে সকল কর্মের পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয় নাই। তাই আমরা মজলুমের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বাংলাদেশ সমতা পার্টির পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই যেন ডক্টর রফিকুল আমিন, পারাদিবা এবং যারা এদিকে কর্মের পরিবেশ সৃষ্টি করেছে তাদের মামলাগুলো যেন অনতিবিলম্বে প্রত্যাহার করে এদের কৃষক শ্রমিক মেহনতি জনতার বান্ধব বাংলাদেশ গড়ে উঠবে এবং ষড়যন্ত্র চক্রান্ত নিপাত হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। সেই সাথে একটি কথা বলতে চাই, আমরা স্বাধীনতা অর্জন করেছি সত্যি, কিন্তু এখনো বাংলাদেশে হাট ঘাট মাঠে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা মাজার, কবর এবং খানকা শরীফ, দরবার শরীফের উপর উগ্রবাদী হিন্দুদের উৎসাহিত হয়ে এদের কিছু মানুষ আক্রমণ করে। আমরা অনতিবিলম্বে মাজার এবং খানকা, দরবার শরীফের জন্য আক্রমণ করা না হয়, কারণ একটি রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, একটি রাষ্ট্রের সকল ধর্ম মত নির্বিশেষে সকল মানুষ বসবাস করবে। আমরা ভারতে যে সকল হিন্দুদের মাইনরিটি, যে সকল মুসলমান আছে তাদেরকে যে অন্যায় জুলুম করতেছে তার বিরুদ্ধে ভারত কোনো ব্যবস্থা নেয় না। তারা বাংলাদেশের উপর বাংলাদেশকে একটি উগ্রবাদী জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। আমরা অনতিবিলম্বে বলতে চাই আপনি আপনার এই আকাশী মনোভাব বন্ধ করুন এবং সীমান্ত হত্যা বন্ধ করুন, বাংলাদেশকে একটি বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে আপনি মেনে নেন। নাহলে অনতিবিলম্বে আমরা আপনাদেরকে বয়কট করবো। ভারতীয় দালাল, আধিপত্যবাদ, নির্বাচন, গণতান্ত্রিক সাম্য নাই বাংলাদেশের মুক্তিপাত। জয় হোক মেহনতি জনতার, জয় হোক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামসুদ্দিন রাকিব ভাই। এখন আমাদের মাঝে কথা বলবেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ ফারুক আহমেদ। এখন মুয়াজ্জেম হোসেন খান মজলিস ভাইয়ের অন্য একটা জায়গায় অনুষ্ঠান থাকায় উনি চলে যাবেন। এখন আমাদের মাঝে কথা বলবেন 69-এর গণ আন্দোলনের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মুয়াজ্জেম হোসেন খান মজলিস ভাই। আজকের এই সভার সভাপতি, সমতা পার্টির সভাপতি আনিস বাংলাদেশি এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসলে যে কোনো দেশের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে সেই দেশের স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে এই দেশের সমগ্র ছাত্র জনতার বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু যখনই রাজনীতিটা হলো একটা কালেকটিভ গেম, যখনই একটা বা স্বাধীনতা অর্জন হয়ে গেল, সেই স্বাধীনতাকে আসলে ব্যক্তি বিশেষের প্রতি আমাদের এখানে যেটা তাদেরকে মহিমান্বিত করা হয়েছে, সেজন্য আজকে আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রোটেকশনে এনেছেন। সেই কারণে আজকে আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে মনে হয় যে স্বাধীনতা এটা কোনো কিছু নাই। আজকে বিএনপির মহাসচিব দেখলাম ওই একই কথা বলেছেন যে অনেকে মনে
করছে যে একাত্তরে কিছু হয় নাই, কিন্তু এই জন্য আমাদের স্বাধীনতার ইতিহাস জানতে হবে। আমাদের এখানে এই বাংলার লোকরাই 1946 সালে ভোট দিয়ে পাকিস্তান অর্জনে সহযোগিতা করেছিল, কিন্তু তারপরে যে বৈষম্য, সেই বৈষম্যের কারণেই ধাপে ধাপে প্রথমে ভাষা আন্দোলন, পরে আপনার 66-তে 6 দফার আন্দোলন, সেখানেও একই কথা বলা হয়েছিল সোনার বাংলা শাসন কেন। সেই 6 দফাকে কেন্দ্র করে যে আন্দোলন হয় সেখানে বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে যায়, তাকে মুক্ত করার জন্যও এই দেশের ছাত্র সমাজের বিরাট ভূমিকা আছে। সেই ভূমিকাকে কেউ সামনে তুলে আনে না। আপনার 69-এর এই আন্দোলন যদি না হতো তাহলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাত থেকে নিস্তার পেতেন না, ওখানেই তার সাথী হয়ে যেত। কাজেই তাদের পিতা হওয়া তো দূরের কথা। আজকে প্রথম আলোতে দেখলাম, আজকে সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন এই দেশের স্বাধীনতা বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল। আমি এখানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল হক, কর্নেল আব্দুল হকের সাক্ষাৎকার দেখলাম যে এই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল, সবচেয়ে বড় ভূমিকা ছিল। আপনাদের চোখের সামনে এই 24-এর বড় প্রস্থান যেটা হইল, সেটা হলো এই দেশের ছাত্র সমাজ এবং জনতার ভূমিকা। কাজেই ছাত্র জনতার ভূমিকা এই দেশের সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, জনগণ সমর্থন করেছে। তারপরে এসেছে রাজনৈতিক দল, তারপরে 71-এর যুদ্ধে এসেছে, রণাঙ্গনে এসেছে সেনাবাহিনী। কাজেই এখানে এই ভূমিকাটাকে বিশেষ করে 69-এর যে আন্দোলন, সেই আন্দোলনটাকেই আসলে মনে হয় একজন দুইজন করেছে। ওইখানে ওই একজন সমগ্র ছাত্র সমাজের আন্দোলনের একজন ওই কুফায়ের মধ্যে সভাপতিত্ব করছে। ওনার তো কোনো শুধু ডাক্তার হিসাবে উনি স্পোর্টসম্যান ছিলেন এবং উনি সভাপতিত্ব করতেন। সমগ্র ছাত্র সমাজের ভূমিকা, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভূমিকা। আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমরা যদি ডাকসু নির্বাচনে আপনার এই যে মুক্তিযুদ্ধের যে 4 ঘরিকা বলা হয়, এদেরকে রব মাখনকে জিতিয়ে না আনতে পারতাম, আমাদের ওই নুর আলম সিদ্দিকী, সাধারণ সিরাজ, এদের তো নিজস্ব কোনো কর্মী ছিল না, কর্মী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস তখনই 1 মিনিটে সবচেয়ে। আজকে দেখবেন এই যে এত বড় আওয়ামী লীগ, এক নেত্রী পালাইছে বলে সারা দেশের ওই এরা পালাইছে। একবার বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে সব কোনো প্রতিরোধ নেই, কোনো কিছু নাই। তাদের এই সমস্ত বড় বড় কথা বলেন কেন? শুধু ভোটের কারণে ইতিহাসকে বিকৃত করেন। এবং বাংলাদেশের এই 52 বছর পরেও বাংলাদেশের এই দুর্দশার মূল কারণ হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করা। আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু একাই দেশ স্বাধীন করেছে, বিএনপি বলে যে ঘোষণা দিতে আর দেশ স্বাধীন হয়েছে। তাহলে 52-এর আন্দোলন, 63-এর আন্দোলন, 69-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, তারা এই দেশের জনগণ 70-এর নির্বাচনে, তখন তো ভারতও ছিল না, এই দেশের জনগণ 69-এর আন্দোলন করেছে, বঙ্গবন্ধুকে পাকিস্তানদের হাত থেকে মুক্ত করেছে। 70-এর নির্বাচনে এই দেশের জনগণই ভোট দিয়েছে। সে কারণে আমরা পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার হয়েছিলাম। কাজে এই জনগণের ভূমিকাকে অস্বীকার করার কারণে দেশের এই কথা। এখানে একটা মাসুদের উদ্ধৃতি দিয়েই আমার বক্তব্য ইতি টানবো। মাসুদ বলেছিলেন যে ইট ইজ দ্য পিপল হু আর দ্য ক্রিয়েটর অফ হিস্ট্রি। জনগণই হচ্ছে ইতিহাসের স্রষ্টা। এই যে 23শে মার্চ, যে 23শে মার্চে পাকিস্তানের জাতীয় দিবসে এই দেশের সমগ্র জনগণ একমাত্র ক্যান্টনমেন্ট আর প্রেসিডেন্ট হাউস ছাড়া
পাকিস্তানের পতাকা বদলে স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিল। এখানেই তো বলা যায় যে পিপুল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, জনগণ কর্তৃক স্বাধীনতা 23শে মার্চেই হয়ে গেছিল। এই জন্যই আমরা দেশের অনেক সমস্যা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সমতা পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটা অনেকের সমন্বয়ে একটা আপনার এই ধরনের একটা সভা করার জন্য আমরা বলি সমতা পার্টি আগামীতে আরো এগিয়ে যাবে। আপনারা ভারতে দেখেছেন জন ফার্নান্ডেজ, তার নেতৃত্বে যে সমতা পার্টি, সেই সমতা পার্টি রাজনৈতিক কৌশলগত কারণে বিজেপির সাথেও অ্যালায়েন্স করে জন ফার্নান্ডেজ তখনকার প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিল। আমার মনে হয় যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ বাবুর মতো আপনি যতই আপনি অসম্ভব থেকে রাজনীতি করেন, রাজনীতি দিকে থাকার সাথে আপনি বাস্তব ডিসিশন নেবেন, এই আহ্বানটা নিয়ে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন খান মজিদ ভাই। এখন আমাদের মাঝে সংক্ষেপে কিছু বলবেন জনতা সংস্কৃতি ফ্রন্টের সভাপতি শেখ বাদশাহ মিন্টু। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ সমতা পার্টি আয়োজিত সুন্দর একটা প্রোগ্রাম, তাদেরকে ধন্যবাদ জানাই। বক্তব্যের কিছুই নেই। আজ যে বক্তব্য মোয়াজ্জেম হোসেন খান মজলিস নেতা, জাতীয় পার্টির সভাপতি যে দিয়েছে, এরপরে বক্তব্য থাকে না। তারপরেও গুণী ব্যক্তি এখানে আছে, আমাদের জলিল সাহেব আছে, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি প্রবীণ নেতা, আমাদের আর একজন আছে হারুন ভাই, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য দেবেন। স্বাধীনতা দিবস, যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, আমি সব থেকে আগে সম্মান জানাই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভূমিকা ছিল। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই। স্বাধীনতা সংগ্রামে তারা অনেক ভূমিকা রেখেছে। এই আরো সম্মান জানাই, শ্রদ্ধা জানাই লাখো শহীদের স্মরণে যারা জীবন দিয়েছে এবং যে শিল্পী, অনেক শিল্পী এদেশে জীবন দিয়েছে। সালাম সালাম হাজার সালাম, স্বাধীনতার গান। তারপরে শাহনাজ রহমাতুল্লাহ কত সুন্দর করে সব কথা জানালা খুলে যাও না, নজরুলের তোরা জয়ের গুলি কর, অনেক গান আছে। যেহেতু সংক্ষিপ্ত, আমি বেশি কথা বাড়াবো না। আমার জাতীয় জনতা সাংস্কৃতিক ফ্রন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাদশাহ মিন্টু ভাই। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক সৈয়দ হারুন ভাই। এখন আমাদের মাঝে সংক্ষেপে কিছু বলবেন লিবারেল গ্রিন পার্টির সভাপতি কেসি মজুমদার। উপস্থিত ধন্যবাদ উপস্থিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় দিয়ে আমরা আজকে লক্ষ্য করলাম, আজকে জাতির গৌরবান্বিত স্বাধীনতা দিবস 26শে মার্চ, এটি কোনো দলের দাম দিয়ে কেনা স্বাধীনতা নয়। এই স্বাধীনতার সাথে 30 লক্ষ মানুষের রক্ত আর জীবনের আত্মদান যেমন ভাবে মিশে আছে, তেমনি 2 লক্ষ মা বোনের ইজ্জত আর আত্মনাদের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা। আজকে আমরা লক্ষ্য করলাম সরকার সমস্ত অফিস আদালত বন্ধ করে দিয়ে সচিবালয়, কোর্ট কাছারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত দরজা জানালা বন্ধ করে দিয়ে তারা আরামায়েশ করে বাসা বাড়িতে ঘুমাচ্ছে। আমরা জানতে চাই, এই সরকার কি বাংলাদেশের সরকার? এই সরকারের পরিচয় কি? তার আইডেন্টিফিকেশনটা কি? আমরা লক্ষ্য করছি কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে যে ধরনের গোলযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করছে, খুন, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন, নারী ধর্ষণ, তৈরি জনতার নামে নানান রঙে, নানান রূপে, নানান ব্যানারে সাধারণ শান্তিকামী মানুষকে একের পর এক
নির্যাতন, খুন, ধর্ষণ চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এবং তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা জনগণকে উৎকণ্ঠার মধ্যে নিয়ে এসেছে। আমি সরকার এবং বিভিন্ন রাজনৈতিক সুবিধাবাদী এবং যারা ধর্মান্ধ রাজনীতির সাথে জড়িত এবং যারা চেষ্টা করছেন দেশকে একটি ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য, আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, আর আধুনিক পৃথিবীতে কোন একটি রাষ্ট্র এককভাবে চলতে পারে না। ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, কর্মসংস্থান সমস্ত কিছুর জন্য একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল। সুদূর আমেরিকা থেকে শুরু করে ভারত, ব্রিটেন সবাই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের অস্থিরতার পিছনে কারা মদত যোগাচ্ছে। আগামীতে বাংলাদেশের শাসন কাঠামো কি উত্থিত জঙ্গিবাদের হাতে যাবে, নাকি গণতন্ত্র কামী মানুষের হাতে থাকবে, নাকি শোষিত বঞ্চিত মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে থাকবে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যারা এই ধরনের দুর্বিসন্ধিমূলক বুদ্ধি নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীদেরকে আমি বলতে চাই, ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন সাপ লালন করছেন, তাই বাংলার 18 কোটি মানুষ কখনো আপনাদেরকে বাস্তবায়ন হতে দেবে না। এই স্বপ্নকে দুঃসাৎ করার মতো পরাশক্তি উন্মুখে তাকিয়ে আছে। যদি আপনি চান এদেশকে সিরিয়া বানানোর জন্য, এদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর জন্য, এখানকার শান্তিকামী, স্বাধীনতাকামী মানুষ এটা কখনোই বাস্তবায়ন হতে দেবে না। বুকের শেষ রক্তবিন্দুকে তারা আপনাদেরকে প্রতিহত করবে। প্রয়োজনে আরেকটি 1971 সালের জন্ম দেবে। বুকের দাদা রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে, যেভাবে 24 জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীর জীবন দিয়ে যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়নের দীপ্ত শপথ নিয়েছিল, আর সেটাও উন্নতিত হওয়ার পথে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ষড়যন্ত্র, গ্রুপিং, সিন্ডিকেট, স্বার্থান্বেষীর মহল দেশকে এক নিরজ্জতার অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত গার্মেন্টস শ্রমিকের ভাই বোনেরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে এখানে আন্দোলন করেছিল, বেপরোয়াভাবে পুলিশের পিটুনিতে তারা আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তাদের বেতন ভাতা অনতিবিলম্বে পরিশোধ করে দিতে হবে, অথবা যে সমস্ত গার্মেন্টস মালিক বেতন ভাতা না দিয়ে দিব্যি আয়ুষী জীবনযাপন করছেন, বিলাসী জীবনযাপন করছেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে, ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে শ্রমিকের বেতন দিয়ে দিই। আমরা এই ধরনের অন্যায় অবিচার মেনে নিতে পারি না। আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের নীরবতা অত্যন্ত লজ্জাজনক, ন্যাক্কারজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ সমতা পার্টিকে, বাংলাদেশ গ্রিন পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ কেসি মজুমদার দাদা। এখন কথা বলবেন মোস্তাক বাসানী, বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাক বাসানী। একদিনে আমার স্বাধীনতা নাই, একক কোন নেতার নেতৃত্বে স্বাধীনতা হয় নাই। অনেকে অনেক কিছু দাবি করছেন, স্বাধীনতার ঘোষণা দাবি করছেন। আমি বলতে চাই যে বহু তালাক দিতে 3 তালাক লাগে 1 মাস অন্তর অন্তর, আর একটি রাষ্ট্র তালাক দিতে গেলে 7 মাস তালাক দিতে হয়, বিদায় দিতে হয়। তার প্রতিজ্ঞাদের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই কথাগুলো ছড়িয়ে দিতে হয়। এটা মৌলানা ভাসানী বলেছেন, তিনি বহুবার মৌলানা এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কাশ্মীর সম্মেলন আসসালামু আলাইকুম বলেছেন, যখন দর্শক হলো দক্ষিণ মায়েরা যখন তিনি দক্ষিণবঙ্গ করে এসে বলেছিলেন ওদের সাদা থাকা যায় না, এখনো স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কথা বলেছেন, কেন্দ্রীয় যুদ্ধের মধ্যে দেশকে স্বাধীন করার কথা বলেছিলেন। 9 মাসে বর্তমান ময়দানে যখন এক জবাব কথা বলেন দেশবাসীকে সেদিন প্রস্তুত করেছিলেন। এমনি ভাবে আমি বলতে চাই, যারা একক নেতা দাবি করে, একক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন খাতে ব্যবহার করতে চান, ভিন্ন স্বার্থে ব্যবহার করতে চান। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, পুনরাবৃত্তি দেখতে পাই।
একসাথে পতন দেখতে পাই, খালেদা জিয়ার পতন দেখতে চাই, পরিশেষে জোরে আলোচনা করে শেখ হাসিনার পতন আমরা দেখতে চাই। স্বাধীনতা এনেছিল এই দেশের সাধারণ মানুষ। আমি সে বিতর্কের জানতে চাই না। এই দেশের মুক্তিকামী মানুষ, সাধারণ মানুষ দল মত নির্বিশেষে তারা সেদিন নিজের জীবনকে আত্মে দিয়েছিলেন। কিন্তু আজকে আগস্ট বিপ্লবের যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তাদেরকে স্মরণ করতে চাই। আমার মুক্তিযুদ্ধ আমার ফাউন্ডেশন না থাকলে সেই বিল্ডিং এর অস্তিত্ব আশা করা যায় না। এটা হতে পারে মুক্তিযুদ্ধের চেতনা, বিপ্লবের চেতনাকে কিভাবে জীবন্ত করা যায়, জীবন সন্নিহিত করা যায়। আমি বলব 5 আগস্টকে দলীয় মুক্তি দিবস, লোকসভা জাতীয় মৃত্যু দিবস হিসাবে ঘোষণা করা হোক। তাহলে আমরা বারবার দলীয় যাতা করে আমরা নিষ্পেষিত হব না, তাদের হাতের চিরনক হব না। আজকে আমরা সাম্রাজ্যবাদের কথা বলে, কিন্তু সাম্রাজ্যবাদের চেয়ে বলে না। আজকে দলীয় সাম্রাজ্যবাদ আমরা দেখেছি বৃহত্তর দলগুলো একদিকে শাসন শোষণ জুলুম নির্যাতন, কিন্তু সাম্রাজ্যবাদে শাসন শোষণকে হার হয়েছে। পরিশেষে হত্যা, গুম, খুন, সবাইকে অনেককে রাষ্ট্রহীন করা, এগুলো নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা এককভাবে স্বীয় দলের নেতাকে প্রতিষ্ঠা করতে চায় এবং যুগের ক্ষমতায় টিকে থাকতে চায়। এই উন্মাদনায় আজকে আমাদের দেশে স্বৈরাচার আমাদের গায়ে বলেছে। এর থেকে আজকে মুক্ত করে আজকের স্বাধীনতা দিবস রাজনীতি ডাক দিয়ে যাচ্ছে। আসুন আমরা ধর্ম নির্বিশেষে বলছি যে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী দিয়ে বিতর্ক করার অবচেষ্টা চলছে। আমি তো তীব্র নিন্দা করে মানতে নাই। আমি মনে করি ডক্টর মহসিনুর এবং সেনা প্রধান এক অপরের পরিপূরক, একজনকে বাদে আরেকজনের কল্পনা করা যায় না। দুজনের সমন্বয়ে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা আগস্ট বিপ্লবের চেতনায় একীভূত করা যায়, গণতন্ত্র ছিল প্রাদেশিক রূপ পাওয়া যায়। যার কারণে স্বৈরাচার বিদায় হওয়ার পর কোন স্বৈরাচার প্রতিষ্ঠান না হয়, তাদের শিকড় রূপে দিতে হবে। এই হোক আজকে স্বাধীনতা দিবস আমাদের কাম্য। এই প্রত্যাশা ব্যক্ত করছে এবং আমি মনে করি সকল দলের ভালো লোকের সমন্বয়ে যদি আমরা একটি প্ল্যাটফর্ম বা জোট গঠন করতে পারি, তাহলেই আমি মনে করি আগামী দিন আমরা শান্তিতে রক্ষা করতে পারবো, সুন্দর কল্যাণ করতে পারবো। আর আজকে যারা 3 মাস 30 দিন আন্দোলন করে বিপ্লবী সাজে, তাদেরকে বলবো যারা 3 বছর আন্দোলন করেছেন তাদেরকে আপনারা কি বলবেন? আপনারা আবার সম্মিলিত হন আর কথাবার্তা মার্জিত করুন। এই প্রত্যাশা ব্যক্ত করেন আজকে স্বাধীনতা দিবসে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। মুস্তাক পাচানি ভাইকে এখন সংক্ষেপে কথা বলবেন জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস আজকে 26 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে আজকে সমদবাদী আয়োজন করলেন আলোচনা সভা। এই স্বাধীনতা বাংলাদেশকে পররাষ্ট্র এবং গোলামী মুক্তির জন্য 9 মাস আমাদের বাঙালির জাতিকে যুদ্ধ করতে হয়। 9 মাস সংগ্রাম করে লাখো শহীদ রক্ত দিয়ে বহু মা বোনের ইজ্জত হারিয়ে সে 1971 সালে আমাদের এই গোলাম মুক্ত হলো, স্বাধীন হলো বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ গঠন করতে গিয়ে 47 সালে রক্ত দিয়েছেন, 52 সালে রক্ত দিয়েছেন, 69 সালে রক্ত দিয়েছেন এবং 71 সালের শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ এখানে শুধু শেষ নয়। 2024 সালেও আমাদের ছাত্র আন্দোলনের সেই নিষ্পাপ মেধাবী ছাত্রদের, শ্রমিক, গার্মেন্টস শ্রমিকদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ
আজকে আমাদের বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ, আজকে নতুন বাংলাদেশ, ধারণের বাংলাদেশ, আজকে নতুন বাংলাদেশের ফাসিস্ট আমাদের রক্ত সুস্থেন। আজকে নতুন বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের মানুষগুলো মানুষগুলো তাদের অধিকার নিয়ে হিমশিম খাচ্ছেন কারণের কারণে এবং চাটুকারদের কারণে। বাংলাদেশের রক্তে রক্তে ঢাল এবং এই বাহিনীর কারণে বাংলার মানুষ এখনো বারবার রক্ত দিয়েও স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেন না। আজকে প্রশাসনে দাও, আজকে বিচার বিভাগে দাও, আজকে বাংলাদেশের টেকটপ থেকে পেট্রোলিয়াম এবং রাজনৈতিক দলের খারাপের কারণে মেধাবী এবং শান্তিপ্রিয় মানুষের রাষ্ট্রীয় মানুষের মূল্যায়ন হচ্ছে না। বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিশ্ববরেণ্য একজন সম্মানিত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন। বাংলাদেশের সেনাবাহিনী, দেশের স্বতন্ত্র বাহিনী, সেনাবাহিনী থেকে নিয়েও গুজব ছড়াচ্ছেন। বাহিনীদের বিচার করতে হবে। আগত মায়ের মতন আগত ঈদ মোবারক, এই ঈদ উল ফিতরে মানুষের যাত্রা ধরেন, মানুষ তার নাম জানেন, শহর থেকে গ্রামেন এই উত্তরণ পর্যন্ত আমার নাম রেখে যাবে। সেখানে রাস্তাঘাটে উদ্ভাবন করার বাহিনীর কারণে এরা মানুষ আতঙ্কে আছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলব, আপনার সড়ক উপদেষ্টা, আপনার আইন উপদেষ্টা, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টাকে বলেন মানুষের ঈদ উপলক্ষে হারিয়ে জানেন জন্মস্থানের জন্য কোন রকমের বাধা না হয় সেই নৌকা পরিষ্কার করবেন, সেই টার্মিনালগুলো পরিষ্কার করবেন, রাস্তাঘাটের মানুষের জীবনে নিরাপত্তার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে মানুষের আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের দাবি। এবং সংস্কার করবেন, সংস্কারের সাথে বিচার করেন, হত্যার বিচার করবেন, 24 ছাত্রদের হত্যার বিচার করবেন, 69 এবং সেই 57 আর্মি অফিসারের বিচার করবেন, 77 বিচার করবেন, আপনাদের বিচার করবেন, সেই বিশ্ববিদ্যালয়ের বিচার করবেন, মানুষ হত্যার বিচার করবেন। কেন বিশ্ববিদ্যালয়ের মিনায় অস্ত্র দেখা যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে থাকলে খাতা বই কলম, কেন আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র সন্ধানী হচ্ছেন? কেন আমার দেশের অসুস্থ মানুষগুলো হাসপাতালে গিয়ে সুন্দর করে তাদের দিকে তাকিয়ে আছেন? আপনি যদি ফেল করেন বাংলাদেশ ফেল করবেন, আপনি যদি ফেল করেন কারণ বাংলাদেশের যে ছাত্রজনতার রক্ত ফেল হবে। বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষ ন্যায় জাস্টিসের বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষ জীবনের নিরাপত্তা চান, অন্য বস্ত্র বাসস্থান, মানুষের কামনা, মানুষ তার মেধার রাখেন, বাংলাদেশের নাগরিক মানুষ তার মেধার রাখেন, তার সেই নাগরিক সুবিধা ভোগ করবেন। এই ফাঁসির সরকার 16 বছরে মানুষের পুরো অধিকার থেকে শুরু করে নির্বাচন হবে, নির্বাচন হবে তখন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। মানুষ তা বুঝতে পারবে, ভোট দিতে গেলে তার বড় বড় ইন্ডাস্ট্রি হবে না। মানুষ তার নিজের ইচ্ছায় তার পছন্দ মতো নেতা নির্বাচন করবে, সে বলবে প্রধান নির্বাচন হবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বিচারকে হতে হবে। বারবার হত্যা করে আমার দেশের মানুষকে, মানুষের উপরে ইন্ডাস্ট্রিজ করছেন। আসুন আমরা স্বাধীনতা উপভোগ করার জন্য, স্বাধীনতার শান্তি, স্বাধীনতার যারা রক্ত দিয়েছেন এবং সরকারের রক্ত দিয়েছেন, ছাত্রদের রক্ত দিয়েছেন,
সামনে রক্ত দিয়েছেন, যারা সব বিষয়ে যারা রক্ত দিয়েছেন এবং অঙ্গহানি করেছেন, সকলের জন্য দোয়া কামনা করে আমার রক্তকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আগামী মায়ের রমজানের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিজয় দিবস। আমাদের এখানে অনেক বক্তা আছেন, আমরা তাদের মূল্যবান কথা শুনবো। সবাই যদি একটু সংক্ষেপ করেন আমরা উপকৃত হব। এখন কথা বলবেন গ্রিন পার্টির সভাপতি রাজু আহমেদ খান। খুবই সংক্ষেপে আমার বক্তৃতা হবে, অনেকেই কথা বলবেন।